মর্নিং বয়স, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হাইড্রার শেষ ক্লাসটি করতে যাচ্ছি। আজকে এখান থেকে আমরা হাইড্রার কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আশা করছি তোমরা হাইড্রার গত সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো। যদিও বলছি আশা করছি দেখেছো, তবুও আমি জানি সবাই দেখোনি, ক্লাসগুলো এখনও করনি। যদি করতে বা দেখতে আমি ভিউ দেখলে অন্তত বুঝতে পারতাম, কিন্তু যেহেতু ভিডিওগুলোর ভিউ এত বেশি ছিল না, বোঝাই যাচ্ছে তোমাদের সবাই ক্লাসটি এখনও দেখোনি। আশা করছি এই ভিডিওটি তোমাদের সামনে আসার পর এই ভিডিওটির পাশাপাশি তোমরা আগের ভিডিওগুলোও দেখে নিবে। এই ভিডিওটি কেন করছি এটা একটু বলে নিই। গত ভিডিওগুলোতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রশ্নগুলো কিভাবে বোর্ড পরীক্ষায় আসে, কিভাবে আমরা আনসার করতে পারি, এই বিষয়টাতে আসলে আমরা অনেকেই ক্লিয়ার না। অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করেছো, স্যার এই প্রশ্নটা কীভাবে আসবে, কীভাবে আনসার করব। আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। আশা করছি ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি ফোন করতে পারো, চাইলে তুমি আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাট একটা কথা মনে রেখো, এই ভিডিওগুলোর পেছনে আমরা যে শ্রম দিচ্ছি, এটার উদ্দেশ্য একটাই, যেন তোমাদের ভালো হয়, তোমরা যেন কিছু শিখতে পারো। আমরা চাই তোমরা কিছু শেখো, তোমরা কিছু ভালোভাবে জানো, এতটুকুই আমাদের চাওয়া। আশা করি তোমরা এখান থেকে কিছু শিখবে, কিছু জানবে। প্রবলেম হলে আমরা আছি, তোমাদের পাশেই আছি, এটা মনে রাখবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হাইড্রার কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন ও কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আসছে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। পুনরুৎপত্তি কাকে বলে? ইন্টারস্টিশিয়াল কোষ কি? মেসোগ্লিয়া কি? নিউরোব্লাস্ট কি? সিলেন্টারন কি? হিপনোটক্সিন কি? মিথুজীবিতা কি? মুকুলোদ্গম কাকে বলে? এই প্রত্যেকটি প্রশ্নই বোর্ডে অসংখ্যবার আসা প্রশ্ন। বিভিন্ন কলেজে নামকরা বিখ্যাত কলেজগুলোতেও অসংখ্যবার এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তাই আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলোই যদি তোমরা প্রতিনিয়ত চর্চা করো এই চ্যাপ্টার থেকে, তোমাদের জন্য অনেক ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। তো প্রথম প্রশ্ন, পুনরুৎপত্তি কাকে বলে? পুনরুৎপত্তি এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দেখা যাচ্ছে কোনো কিছু হারিয়ে গেলেও পুনরায় ফেরত আসে, বা কোনো কিছু নষ্ট হয়ে গেলেও তা পুনরায় তৈরি হয়। এখানে আসলে বোঝানো হয়েছে হাইড্রার পুনরুৎপত্তি প্রক্রিয়াটি। তাহলে এই প্রশ্নটি যখন তুমি নিজে খাতায় আনসারটি লিখবে, তাহলে অবশ্যই পুনরুৎপত্তি প্রক্রিয়াটা তোমার ভাষায় তুমি লিখবে। যে প্রক্রিয়ায় কোনো হারানো কিছু বা নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু পুনরায় নতুনভাবে তৈরি হয়, তাকেই পুনরুৎপত্তি প্রক্রিয়া বলে। উদাহরণ হিসেবে তুমি হাইড্রার নাম দিতেই পারো। এখানে আমরা জানি যে হাইড্রার দেহকে যদি অসংখ্য খণ্ডে বিভক্ত করা যায়, প্রত্যেকটি খণ্ড থেকেই নতুন নতুন হাইড্রা তৈরি হতে পারে। আমি এখানে প্রত্যেকটি প্রশ্নই আমার মতো করে ব্যাখ্যা করে যাব। উত্তরগুলো তুমি তোমার খাতায় সুন্দর করে গুছিয়ে লিখে নিবে। ইন্টারস্টিশিয়াল কোষ কি? ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরেই আমরা ইন্টারস্টিশিয়াল কোষ দেখতে পাই। আসলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরেই পেশি আবরণী কোষের
ফাঁকে ফাঁকে অসংখ্য তিনকোনা বা গোলাকার কিছু কোষ দেখা যায়, যেখানে রাইবোজোম যুক্ত, মাইটোকন্ড্রিয়া যুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, এমন কিছু কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলোকেই আমরা ইন্টারস্টিশিয়াল কোষ নামে জানি। এই ইন্টারস্টিশিয়াল কোষের বৈশিষ্ট্য হচ্ছে এই কোষগুলো চাইলেই অন্য যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। 3 নম্বর প্রশ্ন, মেসোগ্লিয়া কি? আমরা জানি হাইড্রার ভ্রূণীয় কোষ স্তর ছিল 2টি, এবং সেখানে কোনো 3টি ভ্রূণীয় স্তর ছিল না। উন্নত প্রাণীতে ভ্রূণীয় স্তর থাকে 3টি, কিন্তু এখানে হাইড্রার ক্ষেত্রে বা নিডারিয়ানদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তর 2টি। ফলে এখানে মাঝখানে একটি অকোষীয় ভ্রূণীয় স্তর তৈরি হয়, যেটাকে আমরা বলি মেসোগ্লিয়া। অর্থাৎ হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস, এই 2টি স্তরের মাঝখানে যে অকোষীয় স্তর দেখতে পাওয়া যায়, যেটি স্বচ্ছ জেলির মতো থকথকে, এই স্তরটিকেই আমরা মেসোগ্লিয়া নামে জানি। এই মেসোগ্লিয়া স্তরটির পুরুত্ব প্রায় 0.1 মাইক্রোমিটার। পরবর্তী প্রশ্ন, নিডোব্লাস্ট কি? নিডোব্লাস্ট, আমরা অবশ্যই নিডোসাইট কোষের নাম জানি। এই নিডোসাইট কোষ থেকেই আসলে নিডোব্লাস্ট নামটি এসেছে। অবশ্যই তোমরা গত ক্লাসগুলো যদি করে থাকো, হাইড্রার আত্মরক্ষা, হাইড্রার খাদ্য গ্রহণ প্রভৃতি কাজে নিডোসাইট কোষ কীভাবে কাজ করে তোমরা সেগুলো পড়ে ফেলেছো। তোমরা আশা করি সেটা জানো। নিডোসাইট কোষগুলো যখন পরিস্ফুটনরত অবস্থায় থাকে, কোষগুলো যখন পরিস্ফুটিত হতে থাকে, তখন সেই নিডোসাইট কোষগুলোকে আমরা নিডোব্লাস্ট বলে থাকি। পরবর্তী প্রশ্ন, সিলেন্টেরন কি? সিলেন্টেরন একটি ফাঁকা গহ্বর। অর্থাৎ সিলেন্টেরন হচ্ছে হাইড্রার দেহের কেন্দ্রে অবস্থিত এমন একটি ফাঁকা গহ্বর, যা হাইড্রার পরিপাক, শ্বসন ও রেচনে হাইড্রাকে সাহায্য করে। সিলেন্টেরন কোথায় অবস্থিত আমরা আবার একটু ক্লিয়ার হই। সিলেন্টেরন হাইড্রার দেহের কেন্দ্র বলতে আমরা এখানে বোঝাচ্ছি হাইড্রার দেহের গ্যাস্ট্রোডার্মিস স্তরের পরে যে ফাঁকা গহ্বরটি দেখতে পাওয়া যায়, সেই ফাঁকা গহ্বরটিকেই আমরা সিলেন্টেরন নামে জানি। এবং এটির আরও কিছু নাম আছে। সিলেন্টেরনকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরও বলে থাকি। এই গহ্বরটি খাদ্য পরিপাকের পাশাপাশি খাদ্যদ্রব্যের গ্রহণের পরবর্তীতে যে বজ্র পদার্থ উৎপন্ন হয়, সেটি ত্যাগেও বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, হিপনোটক্সিন কি? হিপনোটক্সিন হাইড্রার নেমাটোসিস্টে পাওয়া এমন একটি বিষাক্ত পদার্থ, যা প্রোটিন ও আমিষের সমন্বয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, মিথজীবিতা কি? মিথজীবিতা এমন একটি সম্পর্ক যেখানে 2 বা ততোধিক জীব পরস্পরের সংস্পর্শে থেকে একে অপরের উপকার করে, কখনোই অপকার করে না। অর্থাৎ কেউ কারো ক্ষতি করে না। একে অপরের সংস্পর্শে থেকে 2 বা ততোধিক জীব যখন একে অপরের উপকার করে, একে অপরের জন্য বিভিন্ন ধরনের লাভজনক অবস্থা তৈরি করে, সেই ধরনের সম্পর্ককেই আমরা মিথজীবিতা বলে থাকি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হাইড্রা ও জুক্লোরেলার মিথজীবিতা। পরবর্তী প্রশ্ন, মুকুলোদ্গম কাকে বলে? মুকুলোদ্গম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনন সম্পন্ন হয়। অর্থাৎ এটি একটি জনন প্রক্রিয়া। কার জনন প্রক্রিয়া? এটি এখানে হাইড্রার জনন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। মুকুলোদ্গম হাইড্রার এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া, যার মাধ্যমে মাতৃ হাইড্রা থেকে 3 সপ্তাহের মধ্যে একটি মুকুল সৃষ্টি হওয়া থেকে শুরু করে একটি নতুন হাইড্রা তৈরি হয়। এই ছিল আমাদের আজকের জ্ঞানমূলক প্রশ্নের আলোচনা। এখন আমরা চলে যাব হাইড্রা বিষয়ক কিছু অনুধাবনমূলক প্রশ্নে।
প্রথম প্রশ্নটি হচ্ছে দ্বিস্তরী প্রাণী বলতে কি বোঝায়? আমরা জানি হাইড্রার ভ্রূণাবস্থায় দুইটি স্তর থাকে, একটি অ্যাক্টোডার্ম, অপরটি এন্ডোডার্ম। পরিণত অবস্থায় অ্যাক্টোডার্ম স্তরটি এপিডার্মিস বা বহিঃত্বকে পরিণত হয় এবং এন্ডোডার্ম স্তরটি গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। যেহেতু হাইড্রার ভ্রূণাবস্থায় দুইটি কোষীয় স্তর থাকে, তাই হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। পরবর্তী প্রশ্ন, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, ব্যাখ্যা করো। আবার প্রশ্নটিকে এভাবেও করা যায়, হাইড্রা একটি অমর প্রাণী, ব্যাখ্যা করো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, স্যার হাইড্রাকে কেন অমর প্রাণী বলা হয়, হাইড্রার কেন স্বাভাবিক মৃত্যু নেই? খেয়াল করো, হাইড্রাকে যদি আমরা অনেকগুলো খণ্ডে খণ্ডিত করে ফেলি, প্রত্যেকটি খণ্ডই দেখা যাচ্ছে আবার নতুন নতুন হাইড্রায় পরিণত হচ্ছে। যেহেতু হাইড্রার দেহের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরেই ইন্টারস্টেশিয়াল কোষ রয়েছে, তাই প্রত্যেকটি ইন্টারস্টেশিয়াল কোষই কিন্তু হাইড্রার প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হতে পারে। ফলে হাইড্রা তার দৈহিক বৃদ্ধির জন্য যে কোষগুলোর প্রয়োজন মনে করবে, ইন্টারস্টেশিয়াল কোষ সেই কোষেই পরিণত হবে। অর্থাৎ হাইড্রার দেহের বৃদ্ধিতে তার খণ্ডিত হয়ে যাওয়া খুব বড় কোনো প্রভাব ফেলবে না। তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে হাইড্রার স্বাভাবিক মৃত্যু হতে পারে না, বা এটাকে আমরা অমর প্রাণী বলতেই পারি। ফাইন, আমাদের নেক্সট প্রশ্ন, লুপিং বলতে কি বোঝো? তো লুপিং প্রশ্নটা, এই প্রশ্নটা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। এই প্রশ্নটা আমরা সৃজনশীল প্রশ্নে চিত্রসহ ব্যাখ্যা দেখব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মিথজীবিতায় হাইড্রা কিভাবে উপকৃত হয়? মিথজীবিতা আমরা একটু আগেও জেনেছি, মিথজীবিতা এমন একটি সম্পর্ক যেখানে হাইড্রা এবং জুক্লোরেলা পরস্পর এক জায়গায় একসাথে অবস্থান করে এবং উভয়ই উপকৃত হয়। কিন্তু এখানে প্রশ্নটি যেহেতু হাইড্রা কীভাবে উপকৃত হয়, আমরা ততটুকুই শুধু আলোচনা করব। তো মিথজীবিতায় জুক্লোরেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন ত্যাগ করে, হাইড্রা সেই অক্সিজেন গ্রহণ করে উপকৃত হচ্ছে। মিথজীবী প্রক্রিয়ায় আমাদের শৈবাল বা জুক্লোরেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করছে, হাইড্রা সেই খাদ্য গ্রহণ করে নিজেকে পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে এবং হাইড্রা তার বর্জ্য পদার্থ নিঃসরণে, যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সে নিঃসরণ করছে, জুক্লোরেলা সালোক সংশ্লেষণের জন্য সেই বর্জ্য পদার্থগুলোকেই গ্রহণ করছে। অর্থাৎ হাইড্রা প্রত্যেকটা ক্ষেত্রেই লাভবান হয়ে থাকে বা উপকৃত হয়ে থাকে। আশা করছি প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অংশে চলে যাব। এখন আমরা আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্নটি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দ্বিস্তরী প্রাণীদের দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে যার অভ্যন্তরে পেঁচানো সুতাযুক্ত থলের ন্যায় একটি অঙ্গাণু থাকে। অবশ্যই এখানে দ্বিস্তরী প্রাণীদের দেহে যে বিশেষ কোষ থাকে বোঝানোই বলতেই বুঝতে পারছো, এটা নিডোসাইট কোষের কথা বলা হচ্ছে, যেখানে থলের ন্যায় অঙ্গাণুটি অবশ্যই নেমাটোসিস্ট। আমরা পরবর্তী অংশ আবার পড়ছি। এবং এই প্রাণীদের অভ্যন্তরে ভিন্ন প্রজাতিভুক্ত এক ধরনের সবুজ জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে। অবশ্যই এখানে ভিন্ন প্রজাতিভুক্ত সবুজ জীব বলতে আমরা জুক্লোরেলাকেই বুঝবো, যেখানে আমরা জানি জুক্লোরেলার সাথে হাইড্রা ভিরিডিসিমার একটা মিথজীবিতার সম্পর্ক আছে। তো সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটি আছে, আশা করছি উদ্দীপকটি তোমাদের কাছে পরিষ্কার। প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে মেসোগ্লিয়া কি? খ নম্বর প্রশ্নটি হচ্ছে লুপিং বলতে কি বোঝো? গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুর প্রকারভেদ ব্যাখ্যা করো। অবশ্যই অঙ্গাণুটি এখানে আমরা বুঝতে পারছি নেমাটোসিস্টকেই বোঝানো হয়েছে।
থলের ন্যায় একটি অঙ্গাণু আছে, থলের ন্যায় অঙ্গাণুটি অবশ্যই নেমাটোসিস্ট। যদি এ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমার আগের ক্লাসগুলো একটু করে আসবে। আগের ক্লাসগুলোতে আমরা এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। আচ্ছা, পারস্পরিক সম্পর্ক বলতে গেলে এখানে অবশ্যই হাইড্রা এবং জুক্লোরার একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক রয়েছে, সেটিকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। যাই হোক, আমরা দেরি না করে প্রশ্নগুলোর উত্তর বের করতে চলে যাই। চলো দেখা যায়। আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল লুপিং বলতে কি বোঝো। চিত্রে দেখতেই পাচ্ছ, এখানে একটি চিত্র দেওয়া আছে বাম পাশে। 1 খ, লুপিং বলতে কি বোঝায়, একটি চিত্র দেওয়া। তো এখানে হাইড্রা তার পাদচাকটিকে তলের সাথে আঁকড়ে ধরে রাখে এবং তার দেহকাণ্ডকে সে যেদিকে চলতে চায়, যেদিকে সে যেতে চায় সেই দিকে তার পাদচাকটি ধরে রেখে তার দেহকাণ্ডকে সেদিকে সে ঠেলে দেয় এবং দেহকাণ্ডকে সেদিকে ঠেলে দিয়ে দেহকাণ্ড যখন বেঁকে যায় তখন সে তার কর্ষিকা দ্বারা তলকে আঁকড়ে ধরে। কর্ষিকা দ্বারা যখন তলকে আঁকড়ে ধরার পর সে কর্ষিকা পদতলকে মুক্ত করে কর্ষিকার দিকে পদতলকে টেনে আনে এবং যে লুপটি তৈরি হয় এই কারণে কিন্তু এই চলনটির নাম লুপিং চলন। আচ্ছা, পরবর্তীতে সে তার দেহকে আবার সোজা করে, অর্থাৎ সে কোষিকাগুলোকে তল থেকে মুক্ত করে আবার সোজাভাবে দাঁড়ায় এবং পরবর্তীতে আবার সে সামনের দিকে বেঁকে গিয়ে, অর্থাৎ যেদিকে চলতে চায় সেদিকে বেঁকে গিয়ে তার কোষিকাগুলোকে তলের সাথে যুক্ত করে আঁকড়ে ধরে আবার পাদচাকটিকে কর্ষিকার দিকে টেনে নিয়ে যায়। এইভাবে সে বারংবার কর্ষিকা দিয়ে তলকে আঁকড়ে ধরা এবং পাদচাকটিকে কর্ষিকার দিকে টেনে নিয়ে একটা লুপ তৈরি করে লুপিং প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যায়। হাইড্রার এই চলনটি হচ্ছে সবচেয়ে ধীরগতির চলন এবং সাধারণত হাইড্রা অনেক দূরত্বের বা অনেক লম্বা দূরত্বের পথ অতিক্রম করার জন্য এই ধরনের চলন ব্যবহার করে থাকে। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা পরবর্তী টপিকে বা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি অবশ্যই আমরা আগে বলেছি বিভিন্ন ধরনের নেমাটোসিস নিয়ে প্রশ্নটি ছিল। বিভিন্ন ধরনের নেমাটোসিস্টের গঠন বা প্রকারভেদ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তো চিত্রে প্রথমেই যে নেমাটোসিস্টটি দেওয়া আছে এটি স্টিনোটিল টাইপের নেমাটোসিস্ট। স্টিনোটিল এমন একটি নেমাটোসিস্ট যা 4টি যে কোনো নেমাটোসিস্টের চেয়ে সবচেয়ে বড়। তোমরা চিত্র দেখতেই পাচ্ছ, সবচেয়ে বড় এটির বাট অত্যন্ত সুগঠিত অন্যদের তুলনায়। বাটে 3টি বার্ব দেখা যাচ্ছে, বার্বের পরে অসংখ্য বার্বিউল সজ্জিত হয়ে আছে এবং এর যে সূত্রকটি ফাঁপা এবং এর শীর্ষ উন্মুক্ত। নেমাটোসিস্টের ফলের ভেতরে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যার নাম হিপনোটক্সিন। হিপনোটক্সিনটি আমিষ ও ফেনল জাতীয় পদার্থের সমন্বয়ে তৈরি। পরবর্তীতে আমরা যে নেমাটোসিস্টটি দেখব সেটির নাম হচ্ছে ভলভেন্ট। ভলভেন্টটির বাট খুব একটা সুগঠিত নয়, তবে এর যে সূত্রক তুমি দেখতেই পাচ্ছ, এই সূত্রক কিন্তু মুক্ত নয়, সূত্রক কিন্তু পেঁচানো। এই সূত্রক মুক্ত নয়, পেঁচানো এবং এখানে কোনো কাটা নেই। খেয়াল করো, তুমি একটু ভালো করে চিত্রটার দিকে তাকালেই বুঝতে পারবে যে এখানে কোনো কাটা নেই। এর সূত্রকটি মুক্ত নয়, সূত্রকটি পেঁচানো, এর বাট সুগঠিত নয়, এখানে কোনো হিপনোটক্সিন নেই। এটি শুধুমাত্রই তার সূত্রককে নিক্ষিপ্ত করে কোনো বস্তুকে বা তার শিকারকে আঁকড়ে ধরতে এই ধরনের নেমাটোসিস্টটি কাজ করে থাকে। পরবর্তীতে আমরা দেখব স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট
এই দুটির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, খুব অল্প পরিমাণেই বৈসাদৃশ্য রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে, একটু ভালো করে খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে। দুইটির মধ্যে পার্থক্য দেখো, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট ও স্টেরুলিন গ্লুটিনেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে দুটিরই বাট সুগঠিত নয়, বাট সুগঠিত নয়, এদের কোনো হিপনোটক্সিন থাকে না। শুধুমাত্র স্টেরুলিন গ্লুটিনেন্টে কাঁটা আছে, স্টেরুলিন গ্লুটিনেন্টে কোনো কাঁটা নেই। স্টেরুলিন গ্লুটিনেন্টে কাঁটা আছে, স্টেরুলিন গ্লুটিনেন্টে কোনো কাঁটা নেই। দুইটিরই সূত্রক উন্মুক্ত এবং শীর্ষ মুক্ত, তুমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো এরা সাধারণত শিকারকে আটকে ধরে রাখতে, রসক্ষরণ করতে বা চলনে এদের বিশেষ ভূমিকা থাকে। তো এই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নটি, যেখানে হাইড্রা, ভিরিডিসিমা ও জুক্লোরেলার মিথজীবিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্নটি অবশ্যই আমি আমার গত ভিডিওতে আলোচনায় বলেছিলাম। আমি আশা করব ঘ নাম্বার প্রশ্নটি কীভাবে লিখবে, কীভাবে উত্তর করবে বা বোঝার জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে আসবে। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটি দেখতেই পাচ্ছ, গ্রিক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীর গতিসম্পন্ন চলন প্রদর্শন করে। অবশ্যই এখানে হাইড্রার কথা বলা হচ্ছে, যেহেতু হাইড্রা নামটি গ্রিক পুরাণে বর্ণিত একটি দৈত্যের নাম থেকেই নেওয়া হয়েছে এবং এটি খুব ধীর গতি চলন প্রদর্শন করে। আমরা একটু আগে এর লুপিং চলন দেখে এসেছি, অত্যন্ত ধীর গতির একটি চলন। এখানে প্রশ্ন করা হয়েছে হাইপোস্টোম কাকে বলে, নেমাটোসিস্ট বলতে কি বোঝায়, উদ্দীপকের প্রাণীটির চলন পদ্ধতির সচিত্র ব্যাখ্যা করো। উল্লিখিত চলন পদ্ধতি অবশ্যই ধীরগতি মানে হচ্ছে লুপিং চলনকেই বোঝানো হয়েছে, যেটি অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলেছি, আমরা দেখেছি সেটা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জীবন পরিচালনায় উল্লিখিত প্রাণীটি কোন পর্যায়ে কাজ বন্টন করে। অবশ্যই এখানে এর কোষ পর্যায়ে কাজ বন্টনের কথা বলা হয়েছে। কোষ কাজ বন্টন, যেগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, তোমরা বুঝে না থাকলে বা দেখে না থাকলে অবশ্যই দেখবে। দেখো, আমি বারবার বলছি আগের ভিডিওগুলো দেখার জন্য। যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে না আসো, তাহলে এখন আমি যা বলছি বা যেটা ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য ক্লিয়ার হবে না। আর অবস্কিওর কোনো ধারণা নিয়ে অবশ্যই ভালো কিছু করা সম্ভব না। আমরা যাই করব, যেটাই করব, অবশ্যই অত্যন্ত স্পষ্ট ধারণা নিয়ে সুন্দরভাবে আলোচনা করে আমরা সেটা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তাই অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো যদি বুঝে না থাকো, দেখে আসবে। আর যদি এখনও কেউ লজ্জা থেকেই হোক বা করবো স্যারকে এখনও করি নাই এমন মনে হয়, কোনো প্রশ্ন করা হয়নি, অবশ্যই প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন আজকের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নটি ছিল হাইপোস্টোম কাকে বলে। তো এই প্রশ্নটি উত্তর নিয়ে অনেকেই আসলে কনফিউজ, তোমরা, আমি একটু ক্লিয়ার করছি। হাইপোস্টোম বলতে অনেকেই মুখছিদ্রকে বোঝায়, আসলে হাইপোস্টোম মুখছিদ্র নয়। হাইপোস্টোম হচ্ছে এই যে সম্পূর্ণ গোলাকার অংশটি তুমি দেখছো, এই সম্পূর্ণ গোলাকার অংশটিকেই আমরা হাইপোস্টোম বলি, যার চূড়ায় আমাদের মুখছিদ্রটি অবস্থান করে থাকে। হাইপোস্টোম এমন একটি সংকোচন প্রসারণশীল অংশ যা দেখতে একটু মোচাকৃতির এবং মুখপ্রান্তে অবস্থিত। ওকে, আশা করছি তুমি বুঝতে পারছো। এইখানে এই যে গোলাকার মোচাকৃতির অংশটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে হাইপোস্টোম। পরবর্তী প্রশ্নটি ছিল যে নেমাটোসিস্ট বলতে কি বোঝায়। নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইট কোষের অভ্যন্তরে বা নিডোসাইটের অভ্যন্তরে কাইটিন দিয়ে নির্মিত একটি ক্যাপসুল বা থলি, যা সাধারণত হিপনোটক্সিন বহন করে থাকে। কখনো কখনো ক্ষেত্রে হিপনোটক্সিন বহন করে না, যেখানে বাট থাকতে পারে আবার নাও থাকতে পারে, যেখান থেকে একটি সূত্র বের হয়ে আসে। এটাকে আমরা সাধারণত নেমাটোসিস্ট বলে থাকি। আশা করছি বুঝতে পারছো।
পরবর্তী প্রশ্নটি ছিল গ নাম্বার প্রশ্নে ছিল লুপিং চলন নিয়ে ব্যাখ্যা ছিল। আমি একটু আগেই লুপিং চলনের ব্যাখ্যাটি দিয়েছি, তবুও তোমার যদি বুঝতে কষ্ট হয় তুমি আরেকবার দেখে নিও। এবং ঘ নাম্বার প্রশ্নটি আমি আবার বলেছি যে আগের ভিডিওতে সেটা ব্যাখ্যা করা ছিল, তাই সেটা আমি শুধু এখন বলে আর ভিডিওটা লেন্দি করব না। আমি আশা করব আজকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা বাসায় খাতায় লিখবে, প্রশ্নগুলো খাতায় লিখে উত্তরগুলো পাশাপাশি লিখে ফেলবে এবং তোমার নাম এবং রোল সহ এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমার কি লিখেছো, উত্তরগুলি কেমন লিখতে হয়েছে সেগুলো আমাকে দিবে। আমি চেক করব এবং আমি জানাবো যে কার কেমন হয়েছে, এবং আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে দিচ্ছি। আমি দেখব কার অ্যাসাইনমেন্ট কত ভালো হয়। পরবর্তীতে যখন কলেজ খুলবে সব কিছু নর্মাল হয়ে যাবে, আমি এই বিষয়গুলো মাথায় রাখবো এবং তোমাদের রোল নাম্বারগুলো আমি টুকে রাখবো। পরবর্তীতে যারা এই অ্যাসাইনমেন্টটা এখানে দিবে, রোল নাম্বার দিবে, যারা ভিডিওগুলো দেখবে তাদেরকে আমি অ্যাসাইনমেন্টে ফুল মার্ক দেওয়ার চেষ্টা করব। এসবিএতেও এটার একটা বিশেষ প্রভাব পড়বে। এবং মনে রেখো প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলোর উপর একটা গুরুত্ব দেওয়া হয় যে কার অ্যাসাইনমেন্ট কত ভালো হয়েছিল, কার ইমেজ কত ভালো টিচারের কাছে, এই বিষয়গুলো কিন্তু একটা বড় প্রভাব ফেলে। আশা করি তোমরা আমাদের আজকে আলোচনা করার প্রশ্নগুলো উত্তর খাতায় লিখবে এবং তোমার রোল নাম্বার সহ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই প্রত্যেকবারের মতো আজকেরও কিছু বাড়ির কাজ আছে এখানে তোমাদের জন্য। হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান, এটা তোমরা একটু ব্যাখ্যা করে লিখবে খাতায়, লিখে আমাকে চেষ্টা করবে পোস্ট করে জানানোর জন্য, পাঠানোর জন্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো প্রবলেম মনে হয় স্যার পারছি না, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব হেল্প করার জন্য। পরবর্তী প্রশ্ন, অরীয় প্রতিসম প্রাণী বলতে কি বোঝায়? হাইড্রার বাহ্যিক গঠন, হাইড্রাকে বিপ্লবাস্টিক প্রাণী বলা হয় কেন? এখানে যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি। আশা করছি ভিডিওগুলো তোমরা দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে একদম নোট করে ফেলবে, যেগুলো তোমার পরীক্ষার আগে খুব ভালো সাপোর্ট দিবে। তো আজকের মতো এতটুকুই বয়েস। ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আছি, তোমাদের পাশেই আছি, এতটুকু জানবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সুস্থ থাকো।